শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীস স্টুডিও চ্যানেলের প্রবন্ধ পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করব জেকবীয় যুগের বিখ্যাত প্রাবন্ধিক ও দার্শনিক ফ্রান্সিস বেকনের জীবন ও দর্শন। ফ্রান্সিস বেকনের অনেক প্রবন্ধ পাঠ করার ইচ্ছা আমাদের আছে, কিন্তু সেই প্রবন্ধগুলো শ্রবণ করার আগে বেকনের জীবন এবং দর্শন সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। কেন সেটা আপনারা কি জানেন? কারণ প্রায় 450 বছর আগে বেকন তার রচনায় এমন কিছু কথা এবং দর্শন রেখে গেছেন যা একবিংশ শতাব্দীতে এসেও আমাদের জীবনের প্রতিটি পর্বে আমরা তার প্রতিফলন অনুভব করি। শুরু করছি ফ্রান্সিস বেকনের জীবন ও দর্শন। ফ্রান্সিস বেকনের জন্ম 1561 সালের জানুয়ারি মাসে লন্ডনে। অভিজাত পরিবারের সন্তান। পিতা স্যার নিকোলাস বেকন ছিলেন লর্ড কিপার অব দ্য গ্রেট সিল আর মাতা স্যার অ্যান্থনি কুকের কন্যা। তার শৈশব সম্পর্কে বেশি কিছু জানা যায় না। যেটুকু জানা যায় তাতে তিনি ছিলেন লাজুক প্রকৃতির আর প্রায় সময়ই নানা রোগবালাইয়ে জর্জরিত ক্ষীণস্বাস্থ্য এক বালক। তার গাম্ভীর্য এই অসুস্থতারই ফল বলে মনে করা হয়, তবে তিনি পড়তে ভালোবাসতেন। 13 বছর বয়সে তার বড় ভাইয়ের সাথে তাকে কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি করে দেওয়া হয়। 3 বছর সেখানে পড়াশোনা করার পর প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে এক তীব্র বিরাগ নিয়ে তিনি ওই প্রতিষ্ঠান ত্যাগ করেন। শৈশব থেকেই নগর জীবনের কেতাদুরস্ত আচার আচরণের সাথে তার সখ্য গড়ে উঠেছিল, আর তা মোটেও অসঙ্গত ছিল না, কারণ পিতার উচ্চ পদমর্যাদা এবং প্রভাবশালী পারিবারিক বলয়ের মাঝে বাস করার কারণে তাদের বাড়িতে রানী এলিজাবেথ সহ আরও অনেক বিখ্যাত লোকের যাতায়াত ছিল। তাদের হার্টফোর্ডশায়ারের বাড়িতে রানী এলিজাবেথ একাধিকবার বেড়াতে গেছেন। একবার রানী তার এই গাম্ভীর্য দেখে ঠাট্টা করে তাকে হার ইয়ং লর্ড কিপার বলে সম্বোধন করেছিলেন। শৈশব থেকেই রাজকীয় আচার আচরণের সাথে তার পরিচয় ঘটার ফলে বিভিন্ন লেখনীতে তার প্রতিফলন লক্ষ্য করা যায়। অফ সেরিমনিস অ্যান্ড রেসপেক্ট কিংবা অফ অনার অ্যান্ড রেপুটেশন প্রবন্ধে একজন উচ্চ পদমর্যাদার মানুষ তার ঊর্ধ্বতন, অধস্তন ও সমমর্যাদা সম্পন্ন মানুষের সাথে কেমন আচরণ করা উচিত সে ব্যাপারে যুক্তিসঙ্গত ও সুবিবেচনাপ্রসূত মতামত ব্যক্ত করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি সম্মান প্রদর্শন কোনো দাসসুলভ আচরণ নয়, বরং তা কর্তব্যের অংশ। জ্যেষ্ঠদের সম্মান না করলে কনিষ্ঠদের কাছ থেকে আমরা কিভাবে সম্মান প্রত্যাশা করতে পারি, প্রশ্ন রেখেছেন তিনি। 1576 সালের 27 জুন ফ্রান্সিস বেকন ও তার জ্যেষ্ঠ ভ্রাতা গ্রেস ইনে আইন শিক্ষা লাভ করার জন্য ভর্তি হন, কিন্তু কয়েক মাস পর তিনি ইংরেজ রাষ্ট্রদূতের সাথে ফ্রান্সে চলে যান হাতে কলমে কূটনীতির প্রশিক্ষণ গ্রহণ করতে। রাজনীতি ও কূটনীতি বিষয়ে তার জ্ঞান লিপিবদ্ধ আছে নোটস অন দ্য স্টেট অব ইউরোপ গ্রন্থে। ফ্রান্স তখন ছিল একটি বিশৃঙ্খল রাষ্ট্র। ক্যাথলিক ও ফরাসি প্রটেস্ট্যান্টদের মাঝে তখন চরম বিরোধ চলছে। অজস্র নির্মম ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে তিনি লিখেছিলেন অব ফ্যাকশন। ফ্রান্সে অবস্থান করার সময় তিনি ফরাসি ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জন করেছিলেন। 1579 সালে পিতার মৃত্যুর পর বেকন ইংল্যান্ডে ফিরে এসে নতুন করে ভবিষ্যৎ গড়ার কাজে মনোযোগী হন। 1582 সালে আইন পেশায় যোগ দেন, কিন্তু ব্যবসায় সুবিধা করতে না পেরে 1584 সালে ম্যালকম্বি রেজিসের প্রতিনিধিরূপে সংসদে প্রবেশ করেন। 1584 থেকে 85 সালের শীতে তিনি রানী এলিজাবেথকে একটি পত্র লেখেন, যা তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টির স্বাক্ষর বহন করে। শুধু পিউরিটানদের বেলায় নয়, ক্যাথলিকদের ক্ষেত্রেও নমনীয় হওয়ার ব্যাপারে তিনি রানীকে পরামর্শ দিয়েছিলেন। 1591 সালে বেকন আর্ল অব এসেক্সের সাথে যুক্ত হন, যিনি তখন রানীর সুনজরে ছিলেন। এসেক্সের গোপন পরামর্শকদের একজন হওয়ার পর 1593 সালে তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা অ্যান্টনিকে এসেক্সের চাকরিতে নিয়োজিত করেন। ওই বছর তিনি মিডলসেক্সের পার্লামেন্টে বসেন, কিন্তু স্পেনের যুদ্ধের খরচ মেটানোর জন্য সরকারের 3 গুণ ভর্তুকির দাবির বিরোধিতা করে তিনি রানীর বিরাগভাজন হন।
এবং নিজের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দেন। 1594 সালে যখন অ্যাটর্নি জেনারেলের পদ শূন্য হয়, আর্ল অব এসেক্সের জোর সুপারিশ সত্ত্বেও রানী তাকে সে পদে না বসিয়ে স্যার এডওয়ার্ড কুককে মনোনয়ন দেন। পরের বছর সলিসিটর জেনারেল লর্ড বাগলে এসেক্সে যোগদান করলে তার শূন্য পদে বেকনকে নিয়োগের সুপারিশ করেন, কিন্তু এবারও রানী তা প্রত্যাখ্যান করেন। তবে তাকে তিনি বিজ্ঞ পরামর্শকদের একজন রূপে নিয়োগ দেন। এসেক্স আবার বেকনকে মাস্টার অব দ্য রোল পদে নিয়োগের জন্য রানীর কাছে সুপারিশ পেশ করেন, কিন্তু এবারও রানী সে সুপারিশ প্রত্যাখ্যান করেন। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে বেকন উপলব্ধি করলেন যে আর্ল অব এসেক্স অত্যন্ত কঠোর ও অনমনীয় মানসিকতার মানুষ। তার কোনো পরামর্শ বা প্রস্তাবনা প্রত্যাখ্যাত হলে তিনি কঠোর পদক্ষেপ নিতে উৎসাহিত হন। এমন মানুষ সম্পর্কে রানী সম্ভবত আতঙ্কিত, আর তাই তার সুপারিশের মানুষের উপর তিনি হয়তো ঠিক ভরসা করতে পারছিলেন না। বেকন তাই আর্ল অব এসেক্সকে তার হয়ে রানীর কাছে সুপারিশ না করতে পত্র লিখলেন। জানালেন যে তিনি নিজেই রানীর অনুগ্রহ লাভের প্রচেষ্টা চালাবেন। 1599 সালে আর্ল অব এসেক্স টাইরন বিদ্রোহ দমনে ব্যর্থ হয়ে রানীর কোপানলে পড়েন। তার উপদেষ্টা হিসেবে বেকন রানীর রাগ প্রশমনে কিঞ্চিত ভূমিকা রাখার চেষ্টা করেন। 1600 সালের জুনে প্রিভি কাউন্সিলের অনানুষ্ঠানিক বিচার কার্যে বেকন তার পৃষ্ঠপোষকের বিরুদ্ধে খুব জোরালোভাবে না হলেও অভিযোগ করেন। এ কারণে এসেক্স তার প্রতি বিরূপ হননি, বরং মুক্তির পর আবার তারা সুসম্পর্ক গড়ে তোলেন। কিন্তু অল্প কিছুকাল পর এসেক্স একটি উদ্ভট কাণ্ড করে বসলেন। তিনি রানীর বিরুদ্ধে গণবিদ্রোহের উস্কানি দিতে লাগলেন, আর এই অপরাধে এসেক্সকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হলো। এবং বিস্ময়কর হলেও সত্য, এবার বেকন তার বিরুদ্ধে অভিযোগ গঠনে মুখ্য ভূমিকা পালন করলেন। তার ভূমিকার কারণেই এসেক্স রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হলেন এবং বিচারে তার প্রাণদণ্ড হলো। এত কিছুর পরও তিনি রানীর অনুগ্রহ লাভে ব্যর্থ হলেন। যে হাত তার অন্ন জুগিয়েছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে, সেই হাতই কেটে ফেলায় বেকন এক ধরনের অপরাধবোধে ভুগতে শুরু করলেন। তা থেকে নিষ্কৃতি পেতে 1604 সালে তিনি অ্যাপোলজি প্রকাশ করলেন। 1603 সালে প্রথম জেমস ক্ষমতায় আরোহণ করলে বেকন তার সুনজর ও কৃপাদৃষ্টি লাভের প্রাণপণ চেষ্টা চালান এবং রবার্ট সেসিলের সহযোগিতায় নাইটহুড উপাধি লাভ করেন। 1604 সালে তিনি অভিজ্ঞ পরামর্শকের স্বীকৃতি লাভ করার সাথে সাথে ইপসুইসের সদস্য হিসেবে সংসদে বসেন এবং প্রথম অধিবেশনের বিতর্কে সক্রিয় অংশগ্রহণ করেন। 1605 সালে বেকনের অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং প্রকাশিত হলে যথেষ্ট সাড়া পড়ে যায়। গ্রন্থটি রাজাকে উৎসর্গ করা হয়। পরবর্তীতে রচনাটি ফরাসি ভাষায় অনুদিত হয়। এর পরের বছর 1606 সালে 45 বছর বয়সে বেকন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী এলিস বার্নহাস ছিলেন লন্ডনের এক অলডারম্যানের কন্যা। তিনি সাথে করে পর্যাপ্ত যৌতুক এনেছিলেন, যা বেকনের মতো ঋণগ্রস্ত একজন ব্যক্তির খুব কাজে এসেছিল। ব্যাপক ধুমধাম ও জাঁকজমকের সাথে তাদের বিয়ে হয়েছিল এবং পরবর্তী 15 বছর তারা সুখে শান্তিতে কাটিয়েছিলেন। কিন্তু অকস্মাৎ একটা ভুল বোঝাবুঝির কারণে তাদের দুজনের মধ্যে বিরাট দূরত্ব তৈরি করলো, যার কোনো দিন ঘটেনি। 1607 সালের জুনে বেকন সলিসিটর জেনারেল পদ লাভ করেন। পরবর্তী 3 বছর তিনি দেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল অ্যাংলিকান ও পিউরিটানদের মাঝে মতপার্থক্য নিরসনে সচেষ্ট ছিলেন। তিনি উভয় দল এমনকি রাজাকেও সহিষ্ণু হওয়ার পরামর্শ দিয়েছিলেন। 1608 সালে তিনি স্তুতি ভাষণ ইন ফেলিসিসন মেমোরিয়াম এলিজাবেথান রচনা করেন। 1909 সালে প্রকাশিত হয় উইজডম অব দ্য অ্যানসিয়েন্ট, যে গ্রন্থে কালজয়ী উপকথা ও রূপক গল্পের ব্যাখ্যা সংযুক্ত ছিল। 1607 ও 1612 সালে তার প্রবন্ধের নতুন সংস্করণ প্রকাশিত হয়। 1612 সালে আর্ল অব সলিসবরি রবার্ট সেসলি পরলোক গমন করলে বেকন ওই পদে নিয়োগ লাভের প্রচেষ্টা চালান, কিন্তু রাজার সম্মতি পেলেন না। কিন্তু পরের বছর রাজা তাকে বহু আকাঙ্ক্ষিত অ্যাটর্নি জেনারেল পদে বসালেন।
অব গ্রেট প্লেসে তার এ পদে থাকাকালীন বিরক্তিকর অভিজ্ঞতার বিবরণ লিপিবদ্ধ আছে, কিন্তু বেকনকে এই সুবিধা দেওয়ার পরও রাজা তাকে তেমন একটা পাত্তা দিতেন না। তাকে রবার্ট কার ও হার্ডওয়াররা ঘিরে রাখতেন সারাক্ষণ। তার পরামর্শও রাজা গ্রহণ করতেন না। 1614 সালের সংসদে বেকন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। সেখানেও তার পরামর্শ গ্রহণের ব্যাপারে অনীহা পরিলক্ষিত হয়। 1617 সালের মার্চে বেকন লর্ড কিপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, আর তা সম্ভব হয়েছিল রাজা প্রথম জেমসের প্রিয়ভাজন জর্জ ভিলিয়ার্সের বিশেষ অনুগ্রহে। পরবর্তী বছরের জানুয়ারিতে বেকন লর্ড চ্যান্সেলরের পদ গ্রহণ করেন, কিন্তু ভিলিয়ার্সের পৃষ্ঠপোষকতা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব বিস্তারে ব্যর্থ হলেন। বেশিরভাগ সময়ে তিনি দপ্তরে বিচারকার্য সম্পর্কিত দায়িত্ব পালন করে সময় কাটাতেন। চ্যান্সেলর হিসেবে বেকন যথেষ্ট দক্ষতা প্রদর্শন করেন এবং স্যার ওয়াল্টার র্যালে ও আর্ল অফ সাফোক এর বিরুদ্ধে অভিযোগ দায়েরে মুখ্য ভূমিকা পালন করেন। এই সময়ে তার আয় উপার্জন ভালো ছিল এবং তিনি সচ্ছল জীবনযাপন করতেন। নিজের 60তম জন্মজয়ন্তী উপলক্ষে সেই ব্যাপক জাঁকজমকের আয়োজন করেন। নাট্যকার বেন জনসন সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বেকন তার পেশাগত অবস্থানের তুঙ্গে আরোহণ করলেন। সম্মান, যশ, অর্থ, জনগণের প্রশংসা সবই লাভ করলেন, কিন্তু তার এই খ্যাতি কালিমালিপ্ত হলো কতিপয় লজ্জাজনক কর্মকাণ্ডের মাধ্যমে। এই কাজগুলো তিনি করেছিলেন রাজা ও ডিউক অব বার্মিংহামের প্ররোচনায়। তিনি তার সময়কার বিখ্যাত মানুষ স্যার ওয়াল্টার র্যালের দণ্ডে সম্মতি দিয়েছিলেন। অভিযুক্ত হয়ে বিচার সোপর্দ হলে বন্ধু অ্যাটর্নি জেনারেল এলবার্টনের পাশে দাঁড়াননি। স্পেনের সাথে জোট গঠনকল্পে জনমত উপেক্ষা করে সম্মতি দিয়েছিলেন, আর এ সমস্ত কাজের মাধ্যমে তার জনপ্রিয়তায় ধস নামে। তার বিরুদ্ধে দুর্নীতি ও উৎকোচ গ্রহণের মাধ্যমে বিচারকার্য প্রভাবিত করার অভিযোগ ওঠে। এইসব অভিযোগ উত্থাপনে তিনি রাজাকে লেখেন, যারা আপনার চ্যান্সেলরকে আঘাত করতে উদ্যত হচ্ছে, আশঙ্কা করি তারা আপনাকেও আঘাত করবে। কিন্তু রাজা তেমন কিছু করতে পারলেন না। তার বিরুদ্ধে প্রচুর সাক্ষ্য প্রমাণ জোগাড় হলো। উপায় না দেখে বেকন ক্ষমা ভিক্ষা করলেন। 1621 সালে হাউস অব লর্ডসে বিস্তারিত আলাপ আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হলো তাকে 40,000 পাউন্ড জরিমানা গুনতে হবে। রাজা যতদিন চাইবেন ততদিন তিনি স্টেট প্রিজনে কারারুদ্ধ থাকবেন, আর কখনো তিনি দায়িত্বশীল পদে আসীন হতে পারবেন না এবং সংসদে বসতে বা আদালতের ত্রিসীমানায় ঘেঁষতে পারবেন না। কিন্তু এই শাস্তি পুরোপুরি তাকে ভোগ করতে হয়নি। 4 দিনের মাথায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তার জরিমানা মওকুফ করে আদালতে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়, কিন্তু সংসদে যাওয়ার উপর নিষেধাজ্ঞা বলবৎ ছিল। পরবর্তী 5 বছর ছিল তার জীবনের সবচেয়ে ফলদায়ী সময়। সাহিত্য ও দর্শনের নিরিখে এই সময়টা ছিল সত্যিই মূল্যবান। উচ্চপদে আসীন থেকে তিনি যা করতে না পেরেছেন, এই 5 বছরে পৃথিবীর জন্য রেখে যেতে পেরেছেন জ্ঞান ও প্রজ্ঞার অবিস্মরণীয় এক ভাণ্ডার। প্রবন্ধের পাশাপাশি বিজ্ঞান ও সাহিত্য ভিত্তিক রচনার এক অমূল্য সম্পদ তিনি রেখে গেছেন হিস্ট্রি অব হেনরি VII, হিস্ট্রি অব গ্রেট ব্রিটেন, ডি আগমেন্ট, নিউ আটলান্টাস ইত্যাদি গ্রন্থে। বহুবিধ বিষয়ে বেকনের আগ্রহ ছিল: বিজ্ঞান, মানুষের স্বভাব, মনস্তত্ত্ব, শরীরতত্ত্ব ও চিকিৎসাশাস্ত্র। তবে তার মূল আকর্ষণ মানুষের প্রকৃতির বৈচিত্র্যমণ্ডিত দিক সম্পর্কে। মানুষের কর্মকাণ্ডের কোনটি স্বতঃস্ফূর্ত আর কোনটি অজ্ঞতাপ্রসূত, সে বিষয়ে তার গভীর পর্যবেক্ষণ ও উপলব্ধি ছিল। শরীরচর্চার মাধ্যমে সব রোগের চিকিৎসা করার যে প্রবণতা তৎকালীন চিকিৎসকদের মধ্যে ছিল, বেকন তার সমালোচনা করেছেন। তিনি প্রচুর গবেষণা ও অধ্যয়নের মাধ্যমে চিকিৎসার ধারা পাল্টানো ও নিরাময়কল্পে ওষুধ উদ্ভাবনের আহ্বান জানিয়েছিলেন। মনস্তত্ত্বের নিরিখে বেকন একজন আচরণবাদী। মনুষ্য আচরণের কার্যকারণ ও তার প্রতিক্রিয়া বা ফলাফল বিষয়ে গভীর অধ্যয়ন ও গবেষণা দাবি করেছিলেন এবং বিজ্ঞান শব্দকোষ থেকে সুযোগ শব্দটাকে মুছে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি নতুন ধারার বিজ্ঞানের প্রবর্তন করেছিলেন, যার নাম সামাজিক মনস্তত্ত্ব বা সোশ্যাল সাইকোলজি।
বলেছিলেন, দার্শনিকদের প্রথা, চর্চা, অভ্যাস, শিক্ষা, অনুকরণ, বন্ধুত্ব, প্রশংসা, খ্যাতি, যশ ইত্যাদি সম্পর্কে গভীরভাবে জ্ঞান অন্বেষণ করা দরকার। বেকনের মতে বিজ্ঞানের উপরে কোনো কিছুই নেই। সে সময় তিনি মতামত ব্যক্ত করেছিলেন যে জাদুটনা, ভবিষ্যৎবাণী, টেলিপ্যাথি, কুসংস্কার ইত্যাদির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এসব বুজরুকি, পরিত্যাজ্য। আবার বৈজ্ঞানিক জ্ঞানকেও তিনি পর্যাপ্ত মনে করেননি, দর্শনের শৃঙ্খলা ব্যতিরেকে। বিজ্ঞানের যা প্রয়োজন তা হলো দর্শন। বৈজ্ঞানিক পদ্ধতি বিশ্লেষণ করতে দার্শনিক জ্ঞান অপরিহার্য। তবে তিনি এও মনে করতেন যে গ্রিক দার্শনিকরা তত্ত্বের পেছনেই বেশি সময় ব্যয় করেছেন, পর্যবেক্ষণের পেছনে নয়। দর্শনে দীর্ঘদিন বন্ধ্যত্ব বিরাজ করছে, তাকে উর্বর করে তোলা প্রয়োজন। চিন্তা পর্যবেক্ষণে যতটুকু সাহায্য করে, প্রকৃতি সম্পর্কে মানুষ তার বেশি কিছু অনুধাবন করতে পারে না। অ্যারিস্টটলের পর থেকে দর্শন যে আর খুব একটা অগ্রসর হয়নি, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ 200 বছর ধরে অ্যারিস্টটল যা আবিষ্কার করে গেছেন তার কপচানি চলছে। মধ্যযুগের সমস্ত দার্শনিক তত্ত্ব ছুঁড়ে ফেলে দিতে হবে এবং নতুনভাবে শুরু করতে হবে। এক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো মনের মাঝে যে প্রতিমূর্তি বা আইডল আছে তাকে ধ্বংস করা। এজন্য বেকন মানুষের ত্রুটি প্রকৃতি বিশ্লেষণ করেছেন এভাবে। প্রথমত, আইডল অব দ্য ট্রাইব, অর্থাৎ যেসব ত্রুটি স্বাভাবিকভাবেই হয়ে থাকে, যার উপর মানুষের খুব একটা নিয়ন্ত্রণ থাকে না। দ্বিতীয়ত, আইডল অব দ্য কেভ, অর্থাৎ ব্যক্তি মানুষের একান্ত নিজস্ব বৈশিষ্ট্যের ত্রুটি। তার মতে প্রত্যেক মানুষের মনে একটা নিজস্ব আখড়া আছে, যেখানে মানুষের স্বভাবের স্বাভাবিক রং ও প্রকৃতি ভিন্ন বৈশিষ্ট্য ও রূপ পরিগ্রহ করে। যেমন কেউ কেউ বিশ্লেষণধর্মী মানসিকতা পোষণ করেন এবং সব কিছুর মাঝে বৈসাদৃশ্য লক্ষ্য করেন, আবার কেউ কেউ সব কিছুর মাঝে সাদৃশ্য অবলোকন করেন। সুতরাং একদিকে আমাদের আছেন বিজ্ঞানী ও চিত্রশিল্পী, আর অন্যদিকে কবি ও দার্শনিক। তৃতীয়ত, আইডল অব দ্য মার্কেট প্লেস, অর্থাৎ ব্যবসা বাণিজ্য বা অন্যের সাথে সম্পর্কের কারণে যে ভ্রান্তি জন্মায়। কথাবার্তা বা বাক্যের অপব্যবহারের কারণে মনের মধ্যে যে খুঁত খুঁত ভাব জন্ম নেয়, তার থেকে দূরত্ব তৈরি হয়। দার্শনিকেরা বলেন ফার্স্ট কজ আনকজড, ফার্স্ট মুভার আনমুভড, কিন্তু এগুলো অজ্ঞতা ঢেকে রাখার একটা চাতুরি মাত্র। প্রতিটি সৎ চিন্তার মানুষই জানেন যে কারণ ছাড়া কিছুই ঘটে না। শেষমেশ আসে আইডল অব দ্য থিয়েটার, যা বিভিন্ন দার্শনিকদের গোড়া মতবাদ ডগমা থেকে মানুষের মনে অনুপ্রবেশ করে। দর্শনের সমস্ত গৃহীত পদ্ধতি মঞ্চাভিনয়, দার্শনিকদের দ্বারা সৃষ্ট জগতের উপস্থাপনা আর অত্যন্ত কষ্টকল্পিত। প্লেটোর জগৎ শুধু প্লেটোরই সৃষ্টি, আর তা শুধু প্লেটোকেই তুলে ধরে, অন্য কোনো জগৎকে নয়। কোনো ব্যক্তি যদি নিশ্চয়তার সাথে কোনো কিছু শুরু করে, তাহলে তা নিঃসন্দেহ শেষ হতে পারে, কিন্তু সন্দেহ নিয়ে কোনো কিছু শুরু করলে পরিশেষে নিঃসন্দিহান হতে পারে। বেকন আদর্শবাদী ও রাজনীতিবিদ। তার অনেক প্রবন্ধেই তিনি মানুষের নৈতিকতা ও রাষ্ট্র সম্পর্কিত বিষয়াদি নিয়ে কথা বলেছেন, কিন্তু তার বিজ্ঞান সম্পর্কিত আগ্রহ তেমন প্রকাশিত হয়নি। সাধারণ মানুষের চেয়ে বেকনের নৈতিকতা উঁচু হলেও তা যতখানি চর্চার যোগ্য তার বেশি নয়। পাঠকের কাছে তার আবেদন হলো, সঠিক কাজটি করো আর সত্য কথা বলো, যদি তা খুব বেশি মহার্ঘ না হয়। এপিকিউরান দর্শনের প্রতি নিজের দুর্বলতা বেকন লুকাননি, বরং অকপটে স্বীকার করেছেন, যা খুবই উল্লেখযোগ্য একটি বিষয়। স্টোয়িকদের আকাঙ্ক্ষা দমন করে রাখার মতো শারীরিক মানসিক পীড়ন আর আছে বলে তিনি মনে করেন না। এটাকে তিনি অসম্ভব দর্শন বলে প্রচার করেন, কারণ সহজাত প্রবণতা দীর্ঘদিন চেপে রাখা যায় না। বল বা চাপ প্রয়োগ করলে মানুষের প্রকৃতি আরও বেপরোয়া হয়ে ওঠে। নৈতিক দর্শনের প্রবন্ধসমূহে খ্রিস্ট নৈতিকতা অপেক্ষা মেকিয়াভেলির নৈতিক দর্শনের প্রতিফলন বেশি লক্ষ্য করা যায়। বেকন বহুবার নাস্তিক হিসেবে অভিযুক্ত হয়েছেন, কারণ তার সমস্ত দার্শনিক চিন্তাভাবনা ধর্মনিরপেক্ষ ও যুক্তিনির্ভর। কিন্তু নাস্তিকতা প্রসঙ্গে প্রবন্ধে তিনি বিশ্বাস স্থাপনের আবেদন জানিয়েছেন,
নাস্তিকতার কারণ ধর্মীয় বিভক্তি। তিনি বলেছেন, এক আধটা ধর্ম হলে তাদের জানার আকাঙ্ক্ষা জাগে, অজস্র হয়ে গেলে তা নাস্তিকতার জন্ম দেয়। তার মতে বিপর্যয় ও প্রতিকূল পরিবেশে মানুষ ধর্মের প্রতি বেশি মাত্রায় অনুরক্ত হয়ে পড়ে, আর শান্তি ও সমৃদ্ধির সময় মানুষের ঝোঁক বাড়ে নাস্তিকতার প্রতি। বেকনের প্রবন্ধের বিশেষত্ব নিহিত আছে এর গভীরতা ও প্রকাশভঙ্গির মাঝে। বাস্তব অভিজ্ঞতার এমন সমৃদ্ধ ভাণ্ডার কেউ এমনভাবে এর আগে উন্মোচন করতে পারেননি। তার লেখনীর অজস্র পংক্তি প্রবচনের মর্যাদা লাভ করেছে। তার প্রবন্ধসমূহ সঠিক অর্থেই কালজয়ী। প্রবন্ধ ছাড়াও নানাবিধ লেখনীতে বেকন উৎকর্ষ দেখিয়েছেন। নিউ আটলান্টিসে তিনি যেমন প্রতীকাশ্রয়ী কাহিনী নির্মাণের প্রয়াস চালিয়েছেন, তেমনি হেনরি সেভেন একটি ঐতিহাসিক প্রবন্ধ। আবার দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিংয়ে যে দার্শনিক শৈলীর সাথে পাঠকের পরিচয় ঘটে তা উল্লিখিত রচনা থেকে ভিন্ন। বেকন একে ডিসপার্সড মেডিটেশন হিসেবে আখ্যায়িত করেছেন। তার আরেকটি উল্লেখযোগ্য রচনা নোভাম অর্গানাম। দর্শন ও বিজ্ঞান বিষয়ে লিখিত হলেও তা অতীতের সমালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত। মধ্যযুগের অনেক ভুল ধারণাকে তিনি ভেঙে দিয়েছেন। বিজ্ঞান গবেষক হিসেবে তার অবদানকে অবহেলা করার সুযোগ নেই। মানব ইতিহাসের প্রথাগত ধারণা ছিল স্থবির ও গতিহীন, যাকে বেকন ভেঙে দিয়ে গতিশীলতা নিয়ে এসেছেন। মানুষের পৌরাণিক ধ্যান ধারণা পাল্টে দেওয়ার ক্ষেত্রে তার বিশেষ অবদান রয়েছে। হিমায়নের আধুনিক প্রক্রিয়া নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তার মৃত্যু হয়। 1626 সালের মার্চে বরফ পচন রোধ করে কিনা তা পরীক্ষা করতে গিয়ে নিজ হাতে একটি মুরগি কেটে বরফে ঢাকা দিতে গিয়ে ঠান্ডা লাগিয়ে বসেন, আর সেই ঠান্ডায় তার কাল হলো। মাসখানেক পর 9 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল ফ্রান্সিস বেকনের জীবন ও দর্শন। আসলে ফ্রান্সিস বেকনের যে প্রবন্ধ বা রচনাগুলো, সেগুলো বুঝতে হলে তার জীবন এবং দর্শনটা বোঝা খুবই প্রয়োজন। এজন্যই আজকের পাঠের অবতারণা। আমাদের চ্যানেলে আরও কিছু জীবন ও দর্শন এবং ভালো ভালো কিছু উপন্যাস পাঠ রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা চাইলে শুনে নিতে পারবেন। এরপরে আমরা পাঠ করব বেকনের কিছু বিখ্যাত প্রবন্ধ। তো সেই প্রবন্ধগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।